করোনায় এক চিকিৎসক সহ আরও 4 জনের প্রাণহানি। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 50, নতুন শনাক্ত 219 জন। বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে করোনা চিকিৎসায় শয্যা বাড়ানো হলেও সংকট আইসিইউর, ভোগান্তিতে রোগীরা। বকেয়া বেতন ভাতার দাবিতে আজও বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, দ্রুত সমাধানের আশ্বাস মালিকদের। পোল্ট্রি ও মৎস্য হ্যাচারি শিল্পে ধস, কয়েক কোটি টাকা লোকসানে ব্যবসায়ীরা, সরকারি সহযোগিতার দাবি। এবং ক্রেতা সংকটে খাতুনগঞ্জের রমজানের বাজারে ভাটা, পর্যাপ্ত মজুদ থাকার পরও বেড়েছে চাল, ডাল, ছোলা, চিনির দাম। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 দেশ সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস। শুরুতেই স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতি। প্রাণঘাতী করোনা ভাইরাসে দেশে 24 ঘন্টায় নতুন করে আরও 219 জন আক্রান্ত হয়েছেন। আজ নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে একদিনে মারা গেছেন 4 জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 50 জনে, আর মোট আক্রান্ত 1231 জন। গত 24 ঘন্টায় সারা দেশে 1740 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনামুক্ত হয়েছে 24 ঘন্টায় বাড়ি ফিরেছেন 7 জন। টেস্ট করা হয়েছে 1740, মোট টেস্ট করা হয়েছে এই পর্যন্ত 14,868। করোনায় আক্রান্ত হয়েছে, করোনায় মৃত্যুবরণ করেছে 4 জন, মোট মৃত্যুবরণ করেছে 50 জন। আরোগ্য লাভ করেছে 7 জন, মোট আরোগ্য লাভ করেছে 49 জন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক, প্রথম সারির করোনা যোদ্ধা ডাক্তার মঈনুদ্দিন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। বাংলাদেশে কোভিড-19-এ আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম চিকিৎসক ডাক্তার মঈন। তিনি সিলেটে কর্মরত অবস্থায় করোনা রোগীদের সেবা দিয়ে আক্রান্ত হয়েছিলেন। গত 5 এপ্রিল ডাক্তার মঈনের করোনা শনাক্ত হলে তিনি নগরীর হাউজিং এস্টেটের নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। 7 এপ্রিল তার শ্বাসকষ্ট শুরু হলে প্রথমে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুধু অক্সিজেন দিয়ে রাখা হয় তাকে। শারীরিক অবস্থার অবনতি হলেও সিলেট মেডিকেলের ইনসেন্টিভ কেয়ারে নেওয়া হয়নি এই করোনা যোদ্ধাকে। ডাক্তার মঈনকে ঢাকায় আনার সিদ্ধান্ত হলে সিলেট মেডিকেলের মেডিসিনের সহকারী অধ্যাপক হলেও মর্যাদার ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সের জন্যও বিবেচিত হননি তিনি। পরে ব্যক্তি উদ্যোগে অ্যাম্বুলেন্স জোগাড় করে ঢাকায় আসেন সাহসী এই ডাক্তার। 8 এপ্রিল ঢাকায় পৌঁছালে উন্নত চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে। 2 দিন আগে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বুধবার সকালে মৃত্যুবরণ করেন করোনা যুদ্ধের চিকিৎসক সমাজের প্রথম শহীদ ডাক্তার মঈনুদ্দিন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায়। ডাক্তার মঈনুদ্দিনের মৃত্যুতে সিলেটে শোকের ছায়া নেমে এসেছে। এ ব্যাপারে আরও তথ্য জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। রাসেল, ডাক্তার মঈনের মরদেহ কোথায় দাফন হবে, এ ব্যাপারে কি জানতে পেরেছেন আপনি? ধন্যবাদ সজল। আমি এখন এই ঠিক স্পটে আমি যেতে পারিনি, আমি এখন হাউজিং স্টেট এলাকায় যেতে পারিনি, কারণ সিলেটে বৃষ্টি হচ্ছে। আর আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি, আমার একটু আগেই সিলেটের স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক আনিসুর রহমানের সাথে কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যে এই চিকিৎসক ডাক্তার মঈনুদ্দিনের লাশবাহী অ্যাম্বুলেন্স এই সিলেটের পথে রওনা হয়েছে। আগে দুপুর পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বে ছিল যে কোথায় তার লাশ দাফন হবে, তো এখন তিনি আমাকে নিশ্চিত করেছেন যে তার লাশ সিলেট নিয়ে আসা হয়েছে এবং অনানুষ্ঠানিকভাবে তিনি জানিয়েছেন তার লাশ তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায় দাফন করা হবে। তো এখনও এই ব্যাপারটা আসলে এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি যে কোথায় দাফন হবে, তবে সিলেটের পথে আসছে এটা নিশ্চিত করে জানিয়েছেন তিনি। তো
তার এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিলেটের চিকিৎসক অঙ্গন বলেন বা সাধারণ মানুষের মধ্যে। তো আমাদের সাথে আজকে এরকম একজন মানুষ উপস্থিত হয়েছেন যিনি এই ডাক্তার মইনুদ্দিনের সাথে অনেক মিশেছেন, অনেক কথা বলেছেন এবং তার পারিবারিকভাবেই তাদের সাথে সম্পর্ক আছে। তো উনি হচ্ছেন এই সিলেট চেম্বারের সভাপতি এই এটিএম শোয়েব। আপনার কাছে আমি জানতে চাচ্ছি এই ডাক্তার মইনুদ্দিন হচ্ছে বাংলাদেশ তথা এই সিলেট তথা বাংলাদেশের প্রথম একজন চিকিৎসক যিনি করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন। তো এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে আমরা সিলেটবাসী খুবই মর্মাহত। আমরা শুনেছি যে বাংলাদেশে অনেক চিকিৎসক, নার্স করোনা দ্বারা আক্রান্ত হয়েছেন, বাট এই প্রথম সিলেটেই আমাদের ডাক্তার মইনুদ্দিন সাহেব করোনা দ্বারা আক্রান্ত হয়ে মারা গেছেন। এটা আমরা অত্যন্ত অনুতপ্ত এবং আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি। সাথে সাথে আমরা যে জিনিসটি নিয়ে উদ্গ্রীব ছিলাম, আমরা যারা সুশীল সমাজের মানুষজন যারা উদ্গ্রীব ছিলাম যে সিলেটের চিকিৎসা ব্যবস্থাটা কিভাবে আরও জোরদার করা যায়, স্পেশালি করোনা দ্বারা আক্রান্ত রোগীগুলা যে আমাদের সিলেটের জন্য সেবা পায়। তো আমরা আসার কথা হচ্ছে যে প্রথম দিকে সিলেট এতটা সুসংগঠিত ছিল না, বাট এখন বর্তমান অবস্থায় এখন অনেক বেশি। আপনাকে এখানে শেষ করতে হচ্ছে। আর দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিস জানিয়ে রাখি, আমি একটু আগে আনিসুর রহমানের সাথে কথা বলেছিলাম এই স্বাস্থ্য অধিদপ্তরের। তিনি আমাকে জানিয়েছেন যে সিলেটে আগামী শুক্র শনিবারের মধ্যে আরও এই 9টি আইসোলেশন বেড তৈরি হচ্ছে, অর্থাৎ আইসিইউ কর্নার তৈরি হচ্ছে। তো এটা তিনি আশ্বস্ত করেছেন আমাদেরকে। এই ছিল সিলেটের এই মইনুদ্দিন সাহেবের মৃত্যু নিয়ে আমার কাছে সর্বশেষ আপডেট। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রাসেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী সৈয়দ রাসেল সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদেরকে। করোনা ভাইরাসের সংক্রমণ সারা দেশে ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে চিকিৎসা সুবিধা বাড়ানো হচ্ছে। তবে বেশিরভাগ হাসপাতালে আইসোলেশন শয্যা প্রস্তুত করা হলেও সংকট নিবিড় পরিচর্যা কেন্দ্রের। এতে ভোগান্তি বেড়েছে রোগীদের। ব্যুরো রিপোর্টারদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাসে আক্রান্ত সংকটাপন্ন রোগীকে ভেন্টিলেটরের মাধ্যমে কৃত্রিম শ্বাস প্রশ্বাস সেবা দেওয়ার জন্য আইসিইউ প্রয়োজন। তবে বিভাগীয় শহরগুলোর বেশিরভাগ সরকারি হাসপাতালেই রয়েছে সংকট। চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা দিন দিন বাড়লেও এখনও করোনা চিকিৎসায় রয়েছে আইসিইউ সংকট। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে 10 বেডের আইসিইউর সুবিধা থাকার কথা থাকলেও এখনও প্রস্তুত হয়নি। তবে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বলছেন, জেনারেল হাসপাতালে আইসিইউর কাজ পুরোদমে চলছে। একই সাথে বেশি প্রয়োজন হলে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউ ব্যবহার করা হবে। 10টি বেড এবং 10টি আমাদের ভেন্টিলেটর মেশিন জেনারেল হাসপাতালে এসে গেছে। আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ আইসিইউ তো চলমান, সেটি তো আমাদের সর্বশেষ আশ্রয়। সিটি মেয়র বলছেন, বেসরকারি হাসপাতাল হলি ক্রিসেন্ট এবং সিটি কর্পোরেশনের পরিচালিত জেনারেল হাসপাতালের আইসিইউ ব্যবহার করা হবে করোনা চিকিৎসায়। অনেকের মধ্যে যে শঙ্কা ছিল এটা আইসিইউ সাপোর্ট যদি লাগে সেই সাপোর্ট কোথায় পাবে করোনা রোগী, এখন এইগুলো হয়ে গেলে তাহলে আমি মনে করি একটা মোটামুটি চলতে যাইতাম। বরিশাল শেরেবাংলা মেডিকেলে পুরনো 8টি আইসিইউ সচল করা হয়েছে। এই হাসপাতালের করোনা ইউনিটে 10টি আইসিইউ স্থাপন করা হয়েছে। আরও 10টির কাজ চলছে বলে জানালেন সংশ্লিষ্টরা। 10টা নষ্ট হওয়ার পরে আমরা কিন্তু 8টা ঠিক করতে পেরেছি। পরবর্তীতে আরও 10টা গত 4 দিন আগে আমরা পাই, সেটা আজকে ওখানে 3 তলাতে করোনা ওয়ার্ডে বা ইউনিটে সেখানে কিন্তু বসানো হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজে করোনা রোগীর জন্য প্রস্তুত রাখা হয়েছে 15টি আইসিইউ। এছাড়া বেসরকারি হাসপাতাল সিডিএমে আছে আরও 6টি। ময়মনসিংহে নগরীর সূর্যকান্ত হাসপাতালের টিবি ব্লকের ভবনে আইসিইউ ওয়ার্ড স্থাপন করা হয়েছে বলে জানান স্বাস্থ্য পরিচালক। যে এসকে হসপিটালে এখানে 5টা আইসিইউ আছে। আইসিইউ হলো যে আপনার যে সমস্ত পজিটিভ কেসগুলি যদি কোনো সিমটম দেখা যায়, অর্থাৎ যদি শ্বাসকষ্ট দেখা যায়, তখন সেই ক্ষেত্রে আমাদের আইসিইউ সাপোর্ট লাগবে আর কি। আইসিইউ ওয়ার্ডের সাথেই চিকিৎসক ও নার্সদের জন্য আলাদা কর্নার করা হয়েছে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম ও ময়মনসিংহ থেকে সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, হাসপাতালগুলোর কি অবস্থা, কর্তৃপক্ষ কি বলছে আইসিইউ প্রসঙ্গে বিশেষ করে?
ধন্যবাদ সজল। আপনি জানেন যে করোনা রোগের আক্রান্ত যারা রয়েছেন কিন্তু আসলে আক্রান্তের সংখ্যা কিন্তু অনেকটা বাড়তে শুরু করেছে। যারা আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, আমি আপনাকে দেখাতে যাচ্ছি জেনারেল হাসপাতাল, যে হাসপাতালে অন্যান্য রোগের চিকিৎসা করা হতো, সেই হাসপাতালকে একেবারে করোনা রোগে আক্রান্ত যারা রয়েছে তাদেরকে কিন্তু চিকিৎসা করার জন্য কিন্তু তারা প্রস্তুত করেছে, এমনকি চিকিৎসাও শুরু হয়েছে। আইসোলেশন বেডও কিন্তু আসলে সেখানে যেখানে আইসোলেশন বেড রয়েছে সেখানে কিন্তু আসলে যে আক্রান্ত যারা আছে তারা কিন্তু ভর্তি রয়েছে। কিন্তু যে আইসিইউর কথা এসেছে, আইসিইউ এই হাসপাতালে 10টি বেডের আইসিইউ করার কথা রয়েছে, কিন্তু কাজও চলছে। এমনকি ঢাকা থেকে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি টিম এসে 3-4 দিন আগে কিন্তু তারা কিন্তু আসলে হাসপাতাল পরিদর্শন করেছেন, এমনকি কাজ শুরু হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে বলা যায় 10টি বেডের যে আইসিইউর সুবিধা হবে, কিন্তু এখনও পর্যন্ত সেই কাজ কিন্তু শেষ হয়নি। কয়েকদিনের মধ্যে কিন্তু আসলে সেই কাজটি শেষ হলে করোনা রোগে আক্রান্ত যারা আছেন চট্টগ্রামে, তো সরকারিভাবে এই হাসপাতালে কিন্তু আইসিইউতে তাদেরকে রেখে চিকিৎসা দেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তেমনিভাবে যদি সজল আমি আপনাকে জানাই, অন্যান্য যে হাসপাতালগুলো আছে, চট্টগ্রাম মেডিকেলের যে হাসপাতালটি আছে সেই হাসপাতালকেও কিন্তু তারা প্রস্তুত রেখেছেন। এমনকি চট্টগ্রাম মেডিকেলের যে পরিচালক আছেন তিনি যেমনটা বলছিলেন, যেখানে অন্যান্য রোগেরও কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেলে, তার কারণে করোনা রোগে আক্রান্ত যারা আছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে না। যে আইসিইউর যে ব্যবস্থাটা আছে, যদি খুব একটা খারাপ অবস্থা হয় তাহলে কিন্তু তাদেরকে সেখানে কিন্তু ভর্তি করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমার সহকর্মী অপেক্ষা করছেন ময়মনসিংহের নোমানের কাছে যাচ্ছি। ধন্যবাদ জয়। আসলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে কিন্তু সূর্যকান্ত হাসপাতাল, যেখানে আসলে এই সূর্যকান্ত হাসপাতালে আমি কিন্তু দাঁড়িয়ে আছি, এবং এখানে কিন্তু আইসোলেশন 60টি বেড ব্যবস্থা করা হয়েছে, এবং এখানে কিন্তু আসলে 5টি আইসিইউ এর ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এখন এপ্রিল মাস চলছে, মার্চের শেষের দিকে কিন্তু আসলে এই 5টি বেডের আইসিইউ ব্যবস্থা করা হয়েছে। এবং যদি আসলে করোনা সংকট আরও বেশি হয় এবং আরও যদি বেশি আইসিইউর প্রয়োজন পড়ে, সেটি আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং ময়মনসিংহ বিভাগের যিনি স্বাস্থ্য পরিচালক আছেন তিনি জানিয়েছেন যে আসলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনে আইসিইউ সাপোর্ট দেওয়া হবে। এবং যেটি বলা হচ্ছে যে আমাদের নিশ্চিত করা হচ্ছে যে এই আইসিইউ নিয়ে আসলে কোনো চিন্তা ময়মনসিংহে নেই, এমনটি কিন্তু জানিয়েছেন। তবে যদিও এখন পর্যন্ত আসলে দিনকে দিন রোগীর সংখ্যা বাড়ছে। আমি যদি জানাই, গত 14 দিনে কিন্তু ময়মনসিংহ বিভাগে 40 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, এবং 40 জনের মধ্যে এই এসকে হাসপাতাল, অর্থাৎ আমি এখন যে হাসপাতাল দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু আসলে বেশ কিছু, অর্থাৎ ময়মনসিংহ জেলার যে রোগীরা আছেন তারা কিন্তু অবশ্যই এখানে অবস্থান করছেন, অর্থাৎ এখানে আইসোলেশনে আছেন। তো সব মিলিয়ে আসলে আইসোলেশনের যে আইসিইউর যে ব্যবস্থা সেটি এখন পর্যন্ত ময়মনসিংহে 5 বেডের যেটি আছে সেটি কিন্তু করা হয়েছে। এবং এ নিয়ে আসলে স্বাস্থ্য বিভাগের পরিচালক যিনি আছেন আবুল কাশেম, তার সাথেও আমার আজকে কথা হয়েছে। উনি আমাদের আসলে জানিয়েছেন যে এই আমাদের সম্পূর্ণভাবেই আসলে এই করোনা রোগী যারা বেশি আসলে অবস্থা যদি সংকটাপন্ন হয় তাহলে তাদের আসলে এই আইসিইউতে আসলে চিকিৎসা দেওয়া হবে। এবং আসলে মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। তিনি বলছেন যে আসলে আইসিইউ সহ সব ধরনের যে কোনো ধরনের করোনা রোগী যদি হয় আসলে সব ধরনের সুযোগ সুবিধা সাপোর্ট দেওয়ার আসলে তারা ব্যবস্থা রাখছেন বলে আমাদের জানিয়েছেন। তো এই ছিল আসলে করোনা নিয়ে আমার কাছে ময়মনসিংহ থেকে আইসিইউর সর্বশেষ খোঁজখবর। ফিরছি স্টুডিওতে সজলের কাছে। সজল। নোমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী সৈয়দ নোমান এবং ময়মনসিংহ থেকে এবং চট্টগ্রাম থেকে নয়ন বুড়া জয় আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন এই জেলাগুলোর জেলা পর্যায়ে আইসিইউ এবং করোনা চিকিৎসার ব্যবস্থা প্রসঙ্গে। করোনা রোগী শনাক্ত হওয়ার পরই লকডাউন করা হচ্ছে ওই এলাকা, যেভাবেই লকডাউন এলাকার পরিধি বেড়েই চলেছে। তবে এই নির্দেশনা মানছেন না অনেকে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা অনির্দিষ্টকালের জন্য লকডাউন করেছে প্রশাসন। বুধবার সকালে উপজেলা প্রশাসন গণবিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা দেন। করোনার বিস্তার রোধে মানুষকে ঘরে থাকার জন্য মাইকিং করে সচেতন করছে প্রশাসন। বরিশাল জেলায় লকডাউনের 3য় দিনেও রাস্তায় বিপুল সংখ্যক মানুষ দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ির মধ্যেও বাইরে বের হয়েছেন অনেকে। করোনার বিস্তার ঠেকাতে বরিশালের অনেক বাজার খোলা জায়গায় স্থানান্তর করা হলেও বরিশালের পোর্ট রোডের প্রধান ইলিশ মোকামের চিত্র আছে আগের মতোই। নারায়ণগঞ্জে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত 8 এপ্রিল থেকে নারায়ণগঞ্জকে লকডাউন ঘোষণা করা হলেও প্রয়োজনে ও অপ্রয়োজনে ঘরের বাইরে বের হয়ে আসছেন অনেকেই।
এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল ও যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাহাত খান ও রিপন হোসেন। শুরুতেই রাহাত খানের কাছে যাব। রাহাত, কি বলছে প্রশাসন এই সামাজিক দূরত্ব রক্ষা করার ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ তারা নিচ্ছে এবং কেন মানুষ শুনছে না? মানুষের অজুহাত কি? রাহাত। ধন্যবাদ সজল। আপনি জানেন যে আজকে তৃতীয় দিনে লকডাউন চলছে বরিশাল জেলায় এবং বরিশাল নগরীতে। আসলে কেন মানুষ শুনছে না, কেন মানুষ মানছে না, বা আসলে প্রশাসন কি করছে এ বিষয়ে প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা যিনি বরিশাল বিভাগের নেতৃত্ব দিয়ে থাকেন, বরিশালের বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, তার কাছ থেকে শুনবো। জনাব ইয়ামিন চৌধুরী, বরিশাল বিভাগে কত রোগী মানে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে, কতজন আর আপনারা নমুনা পরীক্ষা করেছেন, কোন কোন জেলা লকডাউনের আওতায় আছে এবং মানুষ কি করছে বা আপনারা কি করছেন, দয়া করে সংক্ষেপে আমাকে বলবেন। বরিশাল বিভাগের প্রায় প্রতিটি জেলা এখন লকডাউনে আছে এবং ইন্ডিভিজুয়াল কয়েকটি উপজেলা স্পেশালি ওখানে যেখানে রোগী শনাক্ত হয়েছে তাদেরকে আমরা আলাদা করেছি। বরিশাল জেলায় এখন পর্যন্ত 14 জন শনাক্ত হয়েছে এবং 3 জন ইতিমধ্যে মারা গেছে। তো বরিশাল এই বিভাগের সবচেয়ে যেটি চ্যালেঞ্জ সেটি হলো যে এই বিভাগে যারাই আক্রান্ত হচ্ছে তাদের যে হিস্ট্রি ট্রেস করে দেখা যাচ্ছে যে তারা ভিন্ন জেলা, বিশেষ করে নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জ এমন জায়গাগুলো থেকে আসছে। এখন তারা এখন এসে এই অংশেরই বিস্তার ঘটাচ্ছে। এখন তাদেরকে প্রতিরোধ করা আমাদের একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ কি যেভাবে হোক তারা আসছে, 2-4 জন করে, 10 জন করে, 20 জন করে, এখন তাদেরকে প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে এই রোগটি প্রতিরোধের জন্য। আপনারা জানেন যে এই জেলায় এখন পর্যন্ত 14 জন রোগী বিভাগের খবরটা যদি বলেন। বরিশাল বিভাগে 14 জন রোগী আইসোলেশন অর্থাৎ ট্রিটমেন্টে আছে, তার মধ্যে বরিশাল মেডিকেল কলেজে 5 জন আছে। তো তাদেরকে আমরা সরকারি যে প্রোটোকল, WHO এর প্রোটোকল তা মেনেই তাদের চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে এবং ডাক্তার যারা চিকিৎসা করবেন তাদেরকেও প্রোটোকল মেনে সেই চিকিৎসা কার্যক্রম তাদের থাকার অবস্থা। মানুষজন আপনাদের নির্দেশনা অর্থাৎ লকডাউন কেন মানছে না বা আসলে কি প্রয়োজন তাদের, এই সবশেষ আবার উত্তরটা দিবেন। লকডাউন মানছে না তা না, আর লকডাউন আমাদের অধিকাংশ মানুষই মানছে, কিন্তু কিছু শ্রেণীর হয়তো মানুষ কিছু প্রয়োজনেও করছে, কিছু উৎসকের কারণে করছে। তা আমরা চেষ্টা করছি, আমাদের সব সেনাবাহিনী, পুলিশ সহ আমাদের এনফোর্সিং এজেন্সি সকলে চেষ্টা করে যাচ্ছে, এটি প্রতিহত করছে। লোকজনের কাছে আমাদের আবেদন, আমাদের মহামারীর রোধে আমাদের প্রধান এবং প্রথমত উপায় হলো ঘরে থাকা। হ্যাঁ, সবাইকে আমরা ঘরে থাকতে আহ্বান জানাবো, এছাড়া আমাদের প্রতিরোধের আর কোনো উপায় নেই। সময় দেওয়ার জন্য। এই ছিল বরিশাল থেকে। আমরা চলে যাচ্ছি যশোরে, সেখানে রয়েছেন সহকর্মী রিপন হোসেন, তার কাছে। ধন্যবাদ রাহাত আপনাকে। আমি রয়েছি যশোরের মণিহার এলাকায়। আপনার মণিহার এলাকার চিত্রটি যদি একটু দেখায় ক্যামেরার চোখ দিয়ে, এখানে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন মানুষ অপ্রয়োজনীয় তারা আসছেন এবং এখানে কিন্তু এখন একটু ফাঁকা রয়েছে, কারণ এখন দুপুর গড়িয়ে যাচ্ছে, এই কারণে কিন্তু একটু ফাঁকা আমরা লক্ষ্য করছি। যদি আপনাকে একটু করোনার তথ্য জানিয়ে রাখি, এই পর্যন্ত 136 জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল ঢাকা এবং খুলনাতে। এর ভিতরে 63 জনের শনাক্ত, এর ভিতর 63 জনের পরীক্ষা সম্পূর্ণ হয়েছে, তার মধ্যে 1 জনের করোনার পজিটিভ আসছেন। তো সব মিলে কিন্তু এই যে এলাকাগুলো রয়েছে, এলাকার মানুষ কিন্তু খুব বেশি সচেতন না, তারা কিন্তু ঘর থেকে বের হচ্ছেন। আমি কয়েকজনের সাথে একটু কথা বলবো। আপনি কেন বের হয়েছেন, এই পরিস্থিতির ভিতরেও কেন বের হচ্ছেন ঘর থেকে? জি, আমি যশোর জেলার কোতোয়ালি থানার রামনগর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের ভোটার। আমি শুনেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মধ্যবিত্ত লোকদের জন্য ত্রাণ দিয়েছে, কিন্তু আমরা 5 নম্বর ওয়ার্ডে এই পর্যন্ত আমরা কোনো সহায়তা পাইনি। এখন আমরা খুবই সমস্যার ভিতরে আছি। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজনের সাথে একটু কথা বলবো। আপনি কেন বের হয়েছেন? এখানে আমার চাচাতো ভাইয়ের দোকান, জাস্ট আমি আসছি, তো
আমি আসলাম দেখতে কি অবস্থা। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যারা কিন্তু প্রয়োজন না তারপরেও কিন্তু ঘর থেকে বের হচ্ছে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আমরা এই লাইভের মাধ্যমে, কারণ প্রশাসন পদক্ষেপ নিচ্ছে, তবে খুব বেশি যে পদক্ষেপ নিচ্ছে ততটা আমরা চোখে পড়ছে না। বিনা কারণে মানুষ ঘর থেকে বেরোচ্ছেন এবং তাদের যে বিপদ তারা কিন্তু নিজেরাই ডেকে আনছেন। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। রিপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাহাত খান এর আগে যুক্ত হচ্ছিলেন, আপনাকেও ধন্যবাদ। সহকর্মী রিপন হোসেন এবং রাহাত খান জানাচ্ছিলেন সামাজিক দূরত্ব রক্ষায় যে পদক্ষেপ প্রশাসন নিয়েছে এবং মানুষ কতটুকু মানছে এ বিষয়ে। সংবাদের এ পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। তারপর স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। দেশের বেশিরভাগ জেলায় করোনা রোগী শনাক্ত হলেও ফেনীতে এখনো করোনা রোগী পাওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নজির আহমেদ রতন। রতন, ফেনী জেলাকে করোনা মুক্ত রাখতে কি উদ্যোগ নেওয়া হয়েছে? আপনি যেভাবে বলছিলেন ফেনীতে এখন স্বস্তি নিঃশ্বাস যে ফেনীবাসীর জন্য এখন পর্যন্ত ফেনীতে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। তবে 69 জনকে তারা নমুনা সংগ্রহ করেছেন। 69 জনের তারা নমুনা সংগ্রহ করেছেন। জি, 73 জনের নমুনা সংগ্রহ করেছেন, তার মধ্যে 67 জনের ফলাফল এসেছে। সবগুলো ফলাফলই নেগেটিভ। তবে এর মধ্যে একটি যে প্রশাসন জানেন যে ফেনীর পার্শ্ববর্তী জেলা নোয়াখালী, চট্টগ্রাম এবং কুমিল্লাকে লকডাউন করা হলো, এখন পর্যন্ত ফেনীকে লকডাউন করা হয়নি। তবে এই ক্ষেত্রে আসলে প্রশাসন একটি শিথিলযোগ্য করেছেন। কাঁচা বাজার এবং মুদি দোকানগুলো সকাল 8টা থেকে 2টো পর্যন্ত খোলার নির্দেশ রাখা হলো। প্রচণ্ড ভিড় করছেন এবং বাজারে এবং রাস্তায় যথেষ্ট জনসমাগম দেখা যায়। তবে আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, সেনাবাহিনী এবং পুলিশ টল প্রতিনিয়ত রাখছেন এবং দুপুর পর থেকে অর্থাৎ বিকাল থেকে আসলে র্যাবের রাস্তায় নেমে তারা নির্দেশনা দিচ্ছেন গাড়িগুলোকে তারা এবং সাধারণ মানুষকে তারা ঘরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করছেন। যে আপনি দেখছেন সজল যে আমার পেছনেই এখন র্যাবের একটি টল। রতন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী নজির আহমেদ রতন ফেনী থেকে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন ফেনীর করোনা পরিস্থিতি। বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম, গাজীপুর, সাভার ও আশুলিয়ার অর্ধশতাধিক পোশাক কারখানা শ্রমিকরা। তবে কোথাও কোথাও দাবি মেনে নেয়ার প্রেক্ষিতে অবরোধ তুলে নিয়েছে শ্রমিকরা। চট্টগ্রামে বকেয়া বেতন দেয়ার আজ কথা থাকলেও কোনো সমাধান ছাড়াই অবরোধরত শ্রমিকদের সরিয়ে দেন প্রশাসন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বুধবার সকাল থেকে চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় রাস্তায় অবস্থান নিয়ে বকেয়া বেতন ভাতার দাবিতে বিক্ষোভ করতে থাকেন পোশাক শ্রমিকেরা। বুধবারের মধ্যেই সব বকেয়া বেতন পরিশোধের দিনক্ষণ ঠিক থাকলেও ইপিজেড এলাকায় দেখা মেলেনি মালিক পক্ষের। এ সময় শ্রমিকদের দলবদ্ধ দেখে করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। শ্রমিকদের অভিযোগ, করোনার কারণে কারখানা বন্ধ হলেও গত 3 মাসের বেতন এখন পর্যন্ত পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। ফলে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা। মালিক আমাদের বেতনও দিচ্ছে না, আবার ফোন দিয়ে ইভিজেডে আনতে হচ্ছে, লকডাউনও দিয়ে রাখছে। আমাদের না খেয়ে মরে যাম রুমে, তা আমরা এখন বাইরে না খেয়ে বসে থাকবো। আমরা রোডে নামছি বেতনের জন্য। 2 মাসের বেতন দেয় নেই, আর আমাদের কালকে কারেন্ট বিল কেটে দিয়ে গেছে। করোনার মধ্যে বকেয়া বেতন পরিশোধের দাবিতে সাভার, আশুলিয়ার অন্তত 8টি তৈরি পোশাক কারখানার শ্রমিকরাও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বুধবার সকালে আশুলিয়ার খেজুর বাগান ও তেঁতুলঝোড়া, ফুলবাড়িয়া, এসকে ফ্যাশন এলাকায় প্রায় 2000 শ্রমিক বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমে এসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। 8 তারিখে বেতন দিছে, অর্ধেক বেতন দিছে, আর অর্ধেক দেয় না। আজকে 15 তারিখ, কেন? আমাদের টাকার দরকার নেই, আমাদের তো ঘরে চাল নাই, খাবার নাই, আমরা তো বেতন ছাড়া আমরা তো খাইতে পারি না।
গাজীপুরেও লকডাউন উপেক্ষা করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন 10টি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক। 20 এপ্রিলের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাসে রাস্তা থেকে সরে যান পোশাক শ্রমিকেরা। আমরা এখানে যারা থাকি অধিকাংশ আমরা অস্থায়ী লোক, আমরা এখানে ভাড়া থাকি, দেওয়া লাগে, খাওয়া দাওয়া টাকা দেওয়া লাগে, এগুলো দ্বারা আমাদের কোনো ডিসিশন নিতেছে না। করোনার প্রাদুর্ভাবের শঙ্কায় কারখানা বন্ধ থাকলেও বকেয়া বেতন ভাতা না পাওয়ায় মানবেতর জীবন কাটাতে হচ্ছে জানিয়ে দ্রুত সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিক্ষুব্ধ শ্রমিকেরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী, আবার খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী। একই সময় দায়িত্ব পালন করেছেন দুই প্রতিষ্ঠানে, এজন্য তিনি নেননি কোনো অনাপত্তিপত্র। ক্ষমতাধর এই প্রকৌশলীর নাম গোলাম মোর্শেদ, যার বিরুদ্ধে আজও কোনো ব্যবস্থাই নেয়নি সিটি কর্পোরেশন। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহী সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ছিলেন কারাগারে, আর এই সুযোগটি কাজে লাগিয়ে গোপনে খুলনা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ। প্রধান প্রকৌশলী হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেছেন 2017 সালের 2 মার্চ থেকে 24 এপ্রিল পর্যন্ত। খুলনা বিশ্ববিদ্যালয়ে তার চাকরি করার বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য নিজেই। কাজ করে পরে বোধহয় উনি ফিরে আসছেন, যেহেতু ওনার ছাড়পত্র উনি পান নাই এখান থেকে। 1 মাস 22 দিনের এই সময়কালে গোলাম মোর্শেদ একইভাবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনেও। গোলাম মোর্শেদের 2 কর্মস্থলে একই সঙ্গে থাকার বিষয়ে ভিন্ন মত আছে সিটি কর্পোরেশনের শীর্ষ 2 কর্মকর্তার। যেন আমি একটা ভালো জায়গায় যদি আমি সুযোগ পাই চেষ্টা করব, যে না ভালো জায়গায় গেলাম, এটা তো অন্যার কিছু না। এখানে ওখান থেকে চলে এসে চাকরি আমাকে ওখান থেকে আবার রিজাইন দিয়ে এখানে নিতে হবে। এখানে যদি কর্তৃপক্ষ অ্যাকসেপ্ট করে তবে তো আমাকে নিতে পারে, তাছাড়া পারবে না। এরকম ঘটনা ঘটেছে। ইন দ্য মিন টাইম তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সে লোভনীয় পদে হয়তো যোগদানও করতে পারেন, বা সেখানে আপনার সাময়িকভাবে সেখানে তাদেরকে দায়িত্ব পালন করার ব্যাপারে আশ্বস্ত করতে পারেন। কিন্তু পরবর্তীতে যখন দেখেছেন যে এখান থেকে তিনি অবমুখ হতে পারলেন না, তখন তিনি এখানে ফিরে আসছেন। তবে আমাদের যতটুকু জানা আছে যে তিনি খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনো বেতন ভাতা নেননি। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর কার্যকালের তালিকায় গোলাম মোর্শেদের নাম আছে 13 নম্বরে। সিটি কর্পোরেশন ও বিশ্ববিদ্যালয় একই সঙ্গে 2 প্রতিষ্ঠানে কর্মরত থাকার বিষয়টি চরম দুর্নীতি বলে দাবি সুশীল সমাজের প্রতিনিধিদের। একজন ব্যক্তি একই সাথে 2টি জায়গায় পূর্ণকালীন চাকরি করতে পারে না, এটি সুস্পষ্ট দুর্নীতি। এবং শুধু দুর্নীতিই না, এটা দুর্নীতি দমন কমিশনকে যথাযথ ব্যবস্থা যদি না নেয় তাহলে কিন্তু এটি অন্যরা কিন্তু উৎসাহিত হবে এবং এই দুর্নীতির প্রকোপ কিন্তু বাড়তেই থাকবে। কোনোভাবেই 2টি পদে কেউ চাকরি করতে পারেন না। এটি অনুসন্ধান হওয়া প্রয়োজন। কার স্বার্থে, কেন, কিভাবে, কারা তাদের নিয়োগ করেন তাও তদন্ত হওয়া উচিত। নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ খুলনা বিশ্ববিদ্যালয়ে চাকরি করার কথা স্বীকার করলেও এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। দেশ সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। আবার করোনার খবর। বিশ্বব্যাপী চলমান করোনার মহামারী মোকাবেলার অংশ হিসেবে প্রতিবেশী দেশ মালদ্বীপের প্রতি বন্ধুত্বপূর্ণ সহযোগিতার হাত বাড়িয়েছে বাংলাদেশ সরকার। বন্ধুত্বের নিদর্শন স্বরূপ করোনার চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা ও নিরাপত্তা সামগ্রী নিয়ে বুধবার দুপুরে চট্টগ্রাম নৌবাহিনীর জেটি ত্যাগ করে নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান। এ সময় রিয়ার অ্যাডমিরাল এম মাহবুব উল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা জাহাজটিকে বিদায় জানান। করোনার প্রভাবে সারা দেশের মতো পিরোজপুর ও টাঙ্গাইলে ধস নেমেছে পোলট্রি শিল্পে। বন্ধ হয়ে গেছে কেনাবেচা। 32 টাকা খরচে উৎপাদিত মুরগির বাচ্চা ফ্রি দিলেও নিচ্ছেন না খামারিরা। আবার স্বয়ংক্রিয় উৎপাদন প্রক্রিয়া বন্ধও রাখা যাচ্ছে না। এতে কোটি কোটি টাকা লোকসান গুনছেন ব্যবসায়ীরা। ইমন চৌধুরী ও আতিকুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। করোনার প্রভাবে সারা দেশের মতো পিরোজপুরে পোল্ট্রি শিল্পের ধস নেমেছে। হ্যাচারি থেকে খামারিরা বাচ্চা কেনা প্রায় বন্ধ করে দিয়েছে। আবার হোটেল, রেস্তোরাঁ ও দোকানপাট বন্ধ থাকায় মুরগি ও ডিমের চাহিদাও কমে গেছে।
2 সপ্তাহ আগে এখানকার বাজারগুলোতে ব্রয়লার মুরগি প্রতি কেজি 125 থেকে 130 টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে অর্ধেক দামে 60 থেকে 70 টাকায়। আর প্রতিটি ডিম উৎপাদনে 6 টাকার বেশি খরচ হলেও এখন সেই ডিম বিক্রি হচ্ছে 3 টাকায়। এ পরিস্থিতিতে আর্থিক লোকসান গুনতে হচ্ছে খামারিদের। মুরগি বিক্রি নাই, ডিম বিক্রি নাই। এখন আমাদের সরকারের কাছে অনুরোধ যে আমাদের একটু আর্থিক সহযোগিতা চাই। আমরা এখন অনাহারের দিন কাটাচ্ছি, আমাদের যদি সহযোগিতা সরকার একটু করে তাহলে আমরা দিনকালে একটু ভালো থাকতে পারবো। সরকারের পক্ষ থেকে কোনো আর্থিক সহযোগিতা পেলে খামারিদের দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। এখন পর্যন্ত কোনো আর্থিক সাহায্য মুরগির খাবারের জন্য আমাদের কাছে আসে নাই। যদি এরকম কোনো সাহায্য আসে তাহলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। একই চিত্র টাঙ্গাইলেও লেয়ার মুরগির ডিম ও পোলট্রি ফিডেও নেতিবাচক প্রভাব পড়েছে। চাহিদা কমে যাওয়ায় ফিডের বিক্রি কিনেও কমে গেছে। একই অবস্থা পোলট্রি ফিড মালিকগুলোর। বর্তমানে ডিম এবং মাংস বিক্রি করে খাদ্যের 3 ভাগের 1 ভাগ দামও পাইতেছে না। এই অবস্থা চলতে থাকলে আগামী দিনগুলোতে খামারি নামের সংজ্ঞাটির শব্দটিও থাকবে না। যারা আছে এদেরকে টিকিয়ে রাখতে হলে গার্মেন্টস শিল্পের মতো প্রণোদনা দিয়ে এদেরকে বাঁচাতে হবে। পোলট্রি শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার, অভিমত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে যশোরের 34টি মৎস্য হ্যাচারি। রেণুপোনা উৎপাদনে বিপর্যয় দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে কয়েক কোটি টাকা ক্ষতির মুখে হ্যাচারি মালিকরা। রিপন হোসেনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত রেণুপোনা উৎপাদনের মৌসুম। দেশের মোট চাহিদার 60% রেণুপোনা যশোর থেকে সরবরাহ করা হয়। করোনার কারণে বর্তমানে বন্ধ রয়েছে মৎস্য হ্যাচারি। ব্যবসায়ীদের অভিযোগ, করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকট, পোনার দাম কমে যাওয়ায় হ্যাচারিগুলো বন্ধ করতে বাধ্য হয়েছে তারা। প্রতিকূল অবস্থার ভিতরে আমরা পড়েছি এই করোনা ভাইরাস নিয়ে, তাতে আমাদের বাঁচা মরার খুব অবস্থা খুব খারাপ। পুকুরে 2.5 লক্ষ মাছ, ঠিক এরম সাইজের ফিঙ্গার মাছ, পাঙাশ মাছ, যে মাছটা বেচার জন্য আমরা রেডি হচ্ছি কিন্তু মাছটা বিক্রি হচ্ছে না। এই মাছটা আস্তে আস্তে তলায় ভ্যানিশ হয়ে যাচ্ছে। মালিক সমিতির নেতারা বলছেন, গত বছর 2 লাখ কেজি রেণুপোনা উৎপাদন হয়েছিল। এবছরও একই লক্ষ্যমাত্রা ছিল, তবে তা অর্জিত হবে না। প্রতি সপ্তাহে কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে। আমাদের সিজন শুরুতেই আমাদের যে ব্যাপক ধস, এই ধস কাটিয়ে ওঠা আসলে এই বছরের জন্য সম্ভব না। তার কারণ এটা আসলেই একটি দুর্যোগ, আর এই দুর্যোগ মোকাবেলা কারণের জন্য আমরাও সতর্ক। আমাদের জন্য একটা ব্যাপক একটা বিপদ বয়ে নিয়ে আসছে। আমরা আমাদের শ্রমিক চালাবো কি করে? ব্রুট ফিশের খাবার, এই ব্রুটের খাবার, হ্যাচারির ধরেন বিদ্যুৎ বিল। এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত যশোরের 5 লাখ শ্রমিক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত দেশ সংবাদে। করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাব পড়েছে বৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার। চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারদের হাতে পর্যাপ্ত ভোগ্যপণ্য মজুদ থাকলেও ক্রেতা পাচ্ছেন না তারা। ফলে অনেকটা ভাটা যাচ্ছে রমজানের বাজার। এতে কোটি কোটি টাকা লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা। তবে ক্রেতাদের অভিযোগ, রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্য ছোলা, ডাল ও চিনির দাম বেড়েছে। নয়নমুরাজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রমজান আসলে ভোগ্যপণ্যের চাহিদা বাড়ে। শবে বরাত থেকে শুরু হয় পাইকারি বাজারে বেচাকেনার ব্যস্ততা। তবে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে পাল্টে গেছে সে চিত্র। গত 2 সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত লকডাউন চলছে। পরিবহন সংকট থাকায় দেশের বিভিন্ন প্রান্তে পণ্য সরবরাহ যেমন হচ্ছে না, একইভাবে দেশের বিভিন্ন প্রান্তে উৎপাদিত পণ্য আসছে না। ফলে ভরা মৌসুমে ক্রেতা সংকটে পড়ায় বিপাকে আড়তদাররা। যোগাযোগ ব্যবস্থা আমাদের তো চারিদিকে লকডাউন, ফলে গাড়িগুলো আসতেছে না। তো যেখানে বেচা বিক্রি যেখানে বেশি হওয়ার কথা সেখানে কম হচ্ছে। রমজান উপলক্ষে যে মাল পণ্যগুলো নিয়ে আসছি সেটি আসলে আমরা সরবরাহ করতে পারছি না, যার কারণে আমরা আসলে অনেক লোকসানের মধ্যে গুনতে হবে। ক্রেতাদের অভিযোগ, পর্যাপ্ত মজুদ থাকার পরও রমজানের অজুহাতে চাল, ডাল, ছোলা, চিনির দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। যে বাজার কাজডুরিতে চাইলে যে টাকা এখানে আসলে আরো বেশি। আগে আমরা জিনিসপত্র কিনে রাখতাম রমজানের জন্য আগে, এখন কিন্তু ওই জিনিসগুলো কিনতে পারতেছি না দ্রব্যমূল্যের দাম বাড়তির কারণে। পরিবহন সংকট ও বিশ্ববাজারে সব ধরনের পণ্যের দাম বেড়ে যাওয়ায় খাতুনগঞ্জের বাজারেও বেড়েছে কিছু কিছু পণ্যের দাম, এমন দাবি আমদানিকারকদের। ইন্ডিয়ার মধ্যে দাম বেশি,
এখন হঠাৎ করে আমাদের অস্ট্রেলিয়ার মধ্যে প্রায় 100 ডলারের মতো দাম বেড়ে গেছে। তবে রমজানকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে রাখতে নানান উদ্যোগ নিয়েছে প্রশাসন। এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন জায়গায় দামটা ওঠানামা করছে, যাতে এইটা ওঠানামা না করে জনসাধারণের সাধ্যের মধ্যে থাকে। আর আপনারা জানেন সামনে রমজান, রমজান আসলেই পেঁয়াজের দামটা বেড়ে যায়, আপনারা সবসময় দেখেন। এই কারণে আমরা দুটোই করার চেষ্টা করতেছি, এখনও যেন বাজারটা স্থিতিশীল থাকে এবং সামনেও যেন অস্থিতিশীল হতে না পারে। রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং জোরদার করবে সংশ্লিষ্টরা, এমন দাবি ভোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশ সংবাদ শেষ করবো, তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। করোনায় এক চিকিৎসক সহ আরো 4 জনের প্রাণহানি, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 50, নতুন শনাক্ত 219 জন। বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে করোনা চিকিৎসায় শয্যা বাড়ানো হলেও সংকট আইসিইউর, ভোগান্তিতে রোগীরা। বকেয়া বেতন ভাতার দাবিতে আজও বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, দ্রুত সমাধানের আশ্বাস মালিকদের। পোল্ট্রি ও মৎস্য হ্যাচারি শিল্পে ধস, কয়েক কোটি টাকা লোকসানে ব্যবসায়ীরা, সরকারি সহযোগিতার দাবি। এবং ক্রেতা সংকটে খাতুনগঞ্জের রমজানের বাজারে ভাটা, পর্যাপ্ত মজুদ থাকার পরও বেড়েছে চাল, ডাল, ছোলা, চিনির দাম। দেশ সংবাদে ছিল এখনকার মতো, এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।